একদিন বিকেলে আমি যখন আমার স্টুডেন্টদের বাসা থেকে আসতেছিলাম পড়ায়া, রাস্তার মধ্যে একজন মহিলা আমাকে দেখে। তো উনি আমার পেছন পেছন আমাদের বাড়ি অবধি আসে, আমার পেছন পেছন সিঁড়ি দিয়ে উপরতলায় ওঠে, আমি কোন ফ্ল্যাটে ঢুকতেছি সেটা পর্যন্ত দেখে যায়। দেখে গিয়ে বাড়িতে মানে আমাদের বাড়ির নাম, আমার বাবার নাম জিজ্ঞেস করে সব কিছু ওনার বাড়িতে গিয়ে এটা বলে। বলার পরে একজনকে পাঠায় বলতে যে আমার জন্য বিয়ের প্রস্তাব দিয়ে ওই মহিলার ভাইয়ের জন্য, ওই মহিলা আমার ননাস, তো ওনার ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠায়। পাঠানোর পরে আমার বাবা যখন সব কিছু শোনে, তারা 4 ভাই বোন, অথচ আমার ননাসের বিয়ে হয়ে গেছে এখানে, সে খুব ভালো আছে, সে কখনো বাবার বাড়ি ওরকমভাবে যায় না। আমার যে বড় ভাসুর, সে রাজশাহীতে থাকে, তার ওয়াইফ নিয়ে, সে সরকারি চাকরি করে। আর বাকি রয়ে গেছে আমার হাজব্যান্ড আর আমার ছোট ননদটা, ও কলেজে পড়ে। আমার হাজব্যান্ড খুব ভালো একটা কোম্পানিতে খুব ভালো স্যালারিতে জব করে। তো সব কিছু মিলেমিশে আমার বাবার কথা ছিল যে ঠিক আছে, এখানে নাই তো, ওনাদের বাড়ি বরগুনাতে, নিজস্ব যে বাবার বাড়ি সেটা, আর ঢাকাতে ওনারা ভাড়া থাকেন। তো সব কিছু শুনে আমার বাবার মনে হয় যে ঠিক আছে, আমরা ঢাকার স্থানীয়, এখানে আমাদের বাড়িঘর, যে ছোট পরিবার, ছেলে শিক্ষিত, ছেলে দেখতে শুনতে ভালো, ওনার বাবা নেই, তো সব কিছু ঠিক আছে। তাহলে পারিবারিকভাবে পছন্দ হয়ে আমাকে জিজ্ঞেস করে বাবা যে তুমি কি পছন্দ হয় তোমার এখানে বিয়েটা করতে চাও? তখন আমি বললাম যে ছেলে দেখার মতোই ছিল, পছন্দ না হওয়ার কিছু নাই। আমি বললাম যে আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে চাই, যদি আমার পড়াশোনায় কোনো ঝামেলা না হয়, তার বিয়ের পরে যদি বলে যে ঠিক আছে আমি পড়াশোনাটা করতে পারবো, তবে আমি বিয়ে করতে আমারও কোনো সমস্যা নেই। তো বাবা তারা বলে যে হ্যাঁ ঠিক আছে, পড়াশোনা করবে, কোনো সমস্যা নেই। তো পড়াশোনা যখন করব তাহলে তো আমার আর কোনো সমস্যা নেই, বিয়েটা করতে পারি। ঠিক আছে, তো বিয়ে করলাম। বিয়ে হয়ে গেল, খুব ধুমধামভাবে সুন্দরভাবে বিয়ে হইল। বিয়ের পরে শ্বশুর বাড়িতে গেলাম, হাজব্যান্ডের সাথে খুব নর্মাল স্বাভাবিক সম্পর্ক। আর 8-10টা হাজব্যান্ড ওয়াইফের যেরকম রিলেশন, আমাদের ওরকমই। খুব থাকে না যে, আমার মা এরকম বলতো যে ওই যে এক্সট্রা কেয়ার করে হাজব্যান্ডরা, খুব যত্নশীল হাজব্যান্ড বলে বলতো, ওইসব ছেলেরা মেয়েলিপনা, এগুলো বেশি ঢং, এটা মুরব্বীদের নজরে। বাট নর্মালি যেরকম 8-10টা স্বামী স্ত্রীর সম্পর্ক এরকমই। তো আমি মানুষটা একটু অন্যরকম, সব জিনিস আমি খুব প্র্যাকটিক্যালি ভাবি। কোনো জিনিস নিয়ে বায়না ধরা, তারপরে এই যে মানুষ বলে যে ডেটগুলো মনে রাখলো না, বা অ্যানিভার্সারি, বার্থডে ভুলে গেল, এগুলো আমার লাইফে কিচ্ছু নাই, এগুলো নিয়ে আমার কোনো প্যারা নাই। আমি জাস্ট যে সে আমার সাথে হাসি মুখে কথা বলতেছে বা সে আমাকে বুঝতেছে, দ্যাটস ইট। এর বাইরে আর কোনো কিছুর তার কাছ থেকে আমার এক্সপেকটেশন নাই। যাই হোক, তো তারপরে তো বিয়ে হয়ে গেল, শ্বশুরবাড়ি গেলাম। তো আমার যেহেতু ভার্সিটিতে যেতে হবে, আমার শ্বশুরবাড়ি থেকে আমার ভার্সিটিটা অনেক বেশি দূর হয়ে যায়। তো এতটা জার্নি করে প্রতিদিন আসা যাওয়া, সেই সুবাদে আমার বাবার বাড়ি প্রথম দিকে বেশি থাকা হইলো। তো পুরা 2.5 বছর লাগলো আমার বিবিএটা কমপ্লিট হতে। 2.5 বছর পরে তো শ্বশুরবাড়ি বাবার বাড়ি মিলেমিশেই 2 জায়গায় থাকতেছিলাম। সুন্দর নর্মালি সম্পর্ক ছিল, বাট এরকম কিছু ছিল না যে হাজব্যান্ড খুব যত্ন করবে, কখন একটা ফুল এনে দেবে, বা খুব যে বেশি তার সাথে শপিং করছে। আমি নিজে যেহেতু বাইরে খুব যাওয়া হতো, নিজের ছোট বোনকে নিয়ে চলে যেতাম, কখনো ননদকে নিয়ে চলে যেতাম, ওর সাথে ঘোরাঘুরিটা আমার হয় নাই বললেই চলে। যাই হোক, তো এভাবে 2.5 বছর পরে সবাই বলতেছিল যে পড়াশোনাটা যেহেতু কমপ্লিট করে ফেলছে, এবার একটা বাচ্চা কাচ্চা নিয়ে নাও। তো যেই ভাবা সেই কাজ, সবাই বলতেছে। তো তারপরে আমি কনসিভ করলাম। কনসিভ করার পরে তখন আমার বিয়ের 3 বছর হয়ে গেছে অলরেডি যখন আমি কনসিভ করছি। এরপরে তো আমার একটা ছেলে বাবু হইলো। তো যখন আমার প্রেগনেন্সির পিরিয়ডটা চলতেছিল, ওই সময়টাতে আমার খুব খারাপ লাগতো, কারণ আমার রাতে ঘুম হইতো না। আবার মানে কেমন যেন মুড সুইং হয় না, খুব খারাপ লাগতো যে আমার বাইরে যেতে ইচ্ছে করতেছে, আমার বাবার বাড়ি যেতে ইচ্ছে করতেছে। বাট আমার শাশুড়ি তত বেশি আমাকে বাসা থেকে বের হতে দিতে চাইতেন না। সে বলতেন না, এইভাবে বের হওয়ার দরকার নাই। তো শেষের দিকে সে যখন 6-7 মাস হয়ে গেছে, তখন আর আমাকে বাসা থেকেই বের হইতে দেয় নাই। এবং আমার মা বাবা নিতে আসছে, যে প্রথম বাচ্চা তো বাবার বাড়িতে হয়, এরকম একটা নিয়ম আমাদের সমাজে সেট করা। তো উনি সেটাও দেয় নাই, বলছে যে না, দরকার নেই, আমার নাতিনাত করে আমার চোখের সামনে থাকবে, এটাই ভালো, আপনারা আসেন, এসে যেয়ে দেখে যায়। তো সেটা তো আমার মা নারাজ ছিল না, কারণ আমার শাশুড়ির সাথে আমার খুব ভালো সম্পর্ক, সে আমাকে খুব যত্ন করে। আমার পুরো প্রেগনেন্সিতে আমার মনে হয় গ্লাসে পানিটা ভর্তি করে আমার জগটা এনে আমার ড্রেসিং টেবিলের উপরে রেখে গেছে, আমার খাটের পাশ থেকে উঠে যাতে কষ্ট করে আমার পানি খেতে বাইরে যেতে না হয়, এত যত্ন করছে। আমার ননদও খুব ভালো, হাজব্যান্ডও ভালোই। তো এভাবে চলে গেল। তারপরে তো ছেলে বাবুটা হইলো। বাবু হওয়ার পরে আমার মা আবার নিতে আসলো যে বিয়ে, এখন তো বাবু হয়ে গেছে, এখন নিয়ে যেতে। সে না, এত ছোট বাচ্চা সে দিবে না, তার নাতি তার বাড়িতেই থাকবে। তো 3 মাস আমি এই বাড়িতে থাকলাম। তো প্রথম বাচ্চাটা ঘুমাইতো ঠিকঠাক ছিল। যখন প্রায় 2.5 মাস 3 মাস হয়ে গেল, সে সারা রাত করে ঘুমায় না। সারা রাত তাকে হয়তো কোলে নিয়ে হাঁটতে হচ্ছে, বা পায়ের উপর নিয়ে ঝুলাইতেছি, এরকম করতে করতে তো খুব ক্লান্ত লাগতো। আর সেটা আবার আমার শাশুড়ি সেই যত্ন করতে আসতো না, যে বাচ্চাটা ঘুমায় না। আর আমি কিভাবে বলবো আমার শাশুড়িকে আমার ছেলে ঘুমায় না, আপনি আমার ছেলেকে রাখেন, আমি ঘুমাই, এটা তো মাকে বলা যায়, বাট শাশুড়িকে তো এটা বলা যায় না।
আর অপর দিকে আমার হাজব্যান্ড, তার সকালে অফিস আছে, এটা বলে সে করতো কি, ওপাশ ফিরে শুয়ে থাকতো, এদিকে বাচ্চাটা কান্না করতেছে, আমি লাইট জ্বালায় ঘরে নিয়ে হাঁটতেছি, বা মাঝে মাঝে জোরে কান্না করলে পাশের রুমে নিয়ে যাচ্ছি। আর মাঝে মাঝে এটা হতো আমার হাজব্যান্ড এখানে শুইতোই না, ওই রুমে গিয়ে শুয়ে থাকতো, যে ওনার হচ্ছে সকালে অফিস আছে, মিটিং আছে, উনি এরকম করবে, তো বাচ্চা ঘুমাইতে না দিলে কিভাবে হবে। অথচ আমি যে একটা মানুষ, আমি দিনের পর দিন না ঘুমিয়ে থাকতেছি, সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না। পরে এক সময় না টিকতে পেরে শাশুড়িকে বললাম, এভাবে মা আমি অসুস্থ হয়ে যাব, আমি হচ্ছে বাবার বাড়িতে চলে যাই, তো মা হচ্ছে মার কাছে দিয়ে অ্যাটলিস্ট আমি দিনের বেলা তো একটু ঘুমাইতে পারবো। তো কীভাবে যেন শাশুড়িও রাজি হয়ে গেলেন, তো মাকে বললাম, মা এসে আমাকে নিয়ে গেলেন। তো ওখানে আমার ছোটো বোন আছে 2টা, আমার মা আছে, 3জন মিলে আমার বাচ্চাকে সামলাই। তো আমার বাচ্চা হচ্ছে ফিডার খাইতো, ওইরকমভাবে আমাকে প্রয়োজনও ততটা ছিল না, আমি 2 ঘন্টা ঘুমাইলে তারা রাখতে পারতো। তো এভাবে গেলাম, যাওয়ার পর থেকে ওখানে গিয়ে তো আমি একটু রিল্যাক্স ফিল, তো মাকে তো বলতাম রাত্রে কান্না করলেও যদি একটু কান্না করে উঠতো, মা দৌড়ে অন্য রুম থেকে আমার রুমে চলে আসতো, মার কোলে দিয়ে আমি ঘুমায়া যেতাম খারাপ লাগলে। তো এভাবে বাবার বাড়ি থাকলাম পুরো 5 মাস। 5 মাস বাবার বাড়ি থেকে ছেলেটার যখন হচ্ছে 8.5 মাস বয়স, তখন আবার শ্বশুর বাড়িতে চলে আসলাম। ততদিনে ওর ঘুমের শিডিউলটা একটু ঠিকঠাক হয়েছে, 12টা 1টা 2টার দিকে ঘুমায়, আবার হচ্ছে সকালে ওঠে, তো এরকম ঠিকঠাক হয়ে গেছে। তখন হচ্ছে চলে আসলাম। আসার পরে নর্মালি আমার হাজব্যান্ডের, মানে আমি যে আসতেছি না বা 5 মাস হয়ে গেছে, কেন তুমি ওখানে থাকতেছো, কখনোই কোনো মাথা ব্যথা নেই। 5 মাসে বড় জোর 5-6 বার গেছে, ওখানে গিয়ে আমাদের সাথে দেখা করে আসছে। আর আমিও ছোটো বাচ্চা নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়ছিলাম, সে কেন আসে না বা তার সাথে ফোন করে কথা বলা, এগুলো কখন আর করাই হয় নাই। যাই হোক, তো আসলাম, আসার পরে সব কিছু নর্মাল ছিল, বাট যেটা একটু লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এখন তো আমার বাচ্চাটা জ্বালায় না। এখনও আমার হাজব্যান্ড হচ্ছে বালিশ নিয়ে ওই রুমে চলে যায়, বলে তোমরা মা ছেলে জেগে থাকবা রাত্রে 2টা পর্যন্ত, আমি তো 2টা পর্যন্ত জাগতে পারবো না। তো আমি একটু ফোনে সময় দিতাম, ছেলে শুয়ে শুয়ে খেলতো, 2টা-2:30টার সময় ঘুমাইতো, একেবারে আবার 2-3 ঘন্টা ঘুমাইতো। তো আমি সেটাকেও আমি ছেড়ে দিলাম, যে ঠিক আছে হয়তো বা বাচ্চার যন্ত্রণার জন্য চলে গেছে, আচ্ছা। তখন ওটাকেও আমি একবারও মাথায় নেই না যে সে কেন অন্য রুমে চলে যাচ্ছে। সে অপর রুমে গিয়ে আরেকটা রুমে গিয়ে ঘুমাইতেছে, সে হচ্ছে আমার সামনেই মেসেজ করতেছে, আর দেখতেছি আমি মিটমিট করে হাসতেছে। ফোন আসলে পাশের রুমে অথবা বারান্দায় চলে যাচ্ছে, আমার সামনে বসে কথা বলতেছে না। তো প্রথম দিকে আমি দেখতাম যে আমি আমার ছেলেকে রাখতেছি, যে কোনো কাজ করতেছে, ওর মুখের দিকে তাকাইলে বোঝা যায় না একটা যে এরকম হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে, বা একটা ফোন আসছে, স্ক্রিনে দেখা নাম্বারটা দেখি তার চেহারায় একটা খুশি চলে আসছে। এই জিনিসগুলো আমি আস্তে আস্তে লক্ষ্য করতে করতে তারপরও কিচ্ছু জিজ্ঞেস করি নাই, কখনো না। এরপরে এরকম হয়েছে একদিন, এভাবে গেল আমার ছেলের 2 বছর বয়স, এভাবেই পার হয়ে গেল। আমার হাজব্যান্ড তখন অবধি একটা রিলেশনে আছে, সেটা আমি জানি না। 2 বছর পরে আমি একদিন হচ্ছে আমার হাজব্যান্ড রাত্রে বাসায় আসতেছে না। তো রাত্রে হচ্ছে সে কেন বাসায় আসবে না, সে তো রাত্রে সবসময় 5টা বাজে তার ছুটি হয়, বাট বেশিরভাগ সময় তার আস্তে আস্তে 8টা-9টা বাজে। সেটাকেও কোনো দিন আমি সন্দিহান দৃষ্টিতে দেখি না, যে ঠিক আছে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেয় তারপরে আসে, এরকমই সে বলে। এখন যখন হচ্ছে সে রাত্রে আসেনি, সারা রাত তাকে ফোন দেওয়া হয়েছে, সারা রাত তার ফোন বন্ধ। সেখান থেকে তো খুবই টেনশন, আমাদের তো অফিসের যাদের পরিচিত চিনতাম নাম্বারে ফোন টোন দিয়েছে, বলছে অফিসে তো আমাদের সাথে বের হয়েছে অফিস থেকে। তো আমি আর আমার শাশুড়ি সারা রাত পাগলের মতো মানে চিন্তা করছে, আমার শাশুড়ি নামাজ পড়ে কান্না করছে, আমার ছেলেটা কোথায় গেল, কী হয়ে গেল, সে গায়েব হয়ে গেছে হুট করে। তো সে হচ্ছে পরদিন সকালে তার ফোন খোলা, 9টা থেকে তার ফোন খোলা। তো 9টার সময় ফোন রিসিভ করলো, বললো যে হ্যাঁ আমি একটা ফ্রেন্ডের বাসায় ছিলাম, আমার দরকার ছিল। ওই জায়গায় আমার একটু সন্দেহ লাগলো, ফ্রেন্ডের বাসায় ছিল, এটা তো আমাকে আগেই বলেই দিতে পারতো যে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি বা ওখানে থাকতে হবে, টেনশন করিও না, ফোন কেন বন্ধ থাকবে। তারপরেও কিচ্ছু বলি নাই, যেহেতু প্রমাণ নেই যে আমি প্র্যাকটিক্যালি ভাবি। তো ওইরকমভাবে কিছুই জিজ্ঞেস করি নাই বা প্রেশার দেই নাই। এরপরে এরকম করতে করতে ওখান থেকে আমি একদিন এরকম ঝগড়া লাগছি, 2জন ঝগড়া লাগার পরে তাকে আমি বলতেছি যে হচ্ছে রাত্রের বেলা বাইরে থাকো, তোমার কোনো ঠিক ঠিকানা আছে, তুমি হচ্ছে মানে ওনার সাথে আমার যে ফিজিক্যাল রিলেশনের ব্যাপারটা সেটা একদমই আনঅ্যাক্টিভ বলা চলে। আমি বাড়িতে আসার পরে 1 মাস 1.5 মাস 2 মাস হয়ে যায়, তারও এরকম কোনো আমার প্রতি কোনো ফিলিংস নাই বলা চলে। সে আমাকে অ্যাটলিস্ট যে একটু জড়ায় ধরবে ততটুকু আমাদের মধ্যে হয় না। সে ওই রুমে চলে যাচ্ছে বা সে ঘুমায়া থাকতেছে, আমি তার কাছাকাছি গেলেও মনে হয় তার ভাল লাগতেছে না, এরকম একটা আচ্ছা ঠিক আছে সরো, সবটা আমার মানে জোরাজুরি করে করে এরকম। তো এই তো খুব রাগ হয়ে গেছে একদিন, রাগারাগি করে তখন তাকে আমি বললাম যে রাত্রের বেলা বাইরে যাও, কোন মহিলার সাথে থেকে আসছো। এটাতে তার খুব মানে ইগোতে লেগে গেছে। সেও রাগারাগিতে আমাকে বললো মহিলার সাথে থাকে না, সে তার বউয়ের সাথেই থাকছে। মানে কি
কোন বউয়ের সাথে থেকে আসছে, আমি তো বাসায় ছিলাম। তো ওই দিন থেকে শুরু হইলো ঝগড়া, প্রতিদিন জিজ্ঞেস করি, ঝগড়া করি। আমি সেদিন সেদিন জিজ্ঞেস করি বউয়ের সাথে থাকছো, এটা কেন বলছো? তো সে বলে না যে আমি ভুলে বলছি, সে কিছু বলে না, চুপ করে থাকে। এরকম করতে করতে জিজ্ঞেস করতে করতে আস্তে আস্তে তার মানে বাড়িতে 9টায় আসতো, এখন আস্তে আস্তে 11টা, সাড়ে 11টা বাজে, 12টা বাজে কোনো দিন বাড়ি থেকে আসে। তো যার অফিস, আমি ফোন দিছি, বলে অফিসে কাজ ছিল, অফিসে ফোন দিলে বলে যে না অফিস তো 6টায় ছুটি হয়ে গেছে বা 8টায় ছুটি হয়ে গেছে, বাট সে হচ্ছে 12টায় বাসায় আসতেছে। তো এগুলো নিয়ে ঝগড়াঝাটি লাগতে লাগতে সব কিছু এক সময় একদিন রাতে আমার শাশুড়ি সহ মানে চিল্লাচিল্লি করে যে তুই এরকম কেন করবি, তাহলে তুই কী করতেছিস, আমাদের জানতে হবে না? তখন সে তার কাপড় টাপড় নিয়ে একদম বের হয়ে বাসা থেকে চলে যায় এবং বলে যায় সে বিয়ে করছে, সে এখন থেকে ওই ওয়াইফের সাথে থাকবে, আমার সাথে সে থাকতে পারবে না, আমি তার জীবনটা ধ্বংস করে দিচ্ছি, আমার মধ্যে কোনো মেয়েলি ভাব নেই, এরকম সে জানায় যে আমার সাথে নাকি থাকা যায় না। এটা বলে চলে যায়। চলে যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে যেটা বোঝায় যে মা যাই হয়েছে কাউকে কিছু বইলো না, তুমি হচ্ছে একটু বাবার বাড়িতে অন্তত পক্ষে জানায়ও না, আমরা হচ্ছে দেখতেছি ব্যাপারটা, আগেই সবাইকে শোনাইবা, তারপরে হচ্ছে বাবার বাড়ির সবাই বলবে যে তোর হাজব্যান্ডের চরিত্র ভালো না। তো এর চেয়ে কী দরকার এগুলো করার, তুমি হচ্ছে একটু রিল্যাক্স থাকো, আমরা জানাইতেছি বা দেখতেছি। তো ঠিক আছে আপনারা দেখেন। তো আমি তো কান্না করতে করতে, ছেলেটা তখন আমার 2 বছর বয়স, আমার ননদ ছেলেকে খাওয়াইতেছে, গোসল করাইতেছে, সব কিছু করতেছে, আর আমি গোসল নাই, খাওয়া নাই, নেওয়া নেই, শুধু কান্নাই করতেছি। এরকমভাবে গেল 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন হয়ে গেছে, তার কোনো খোঁজ খবর নাই। এরপরে আমাকে যে বিয়ে দিছে ননাস, উনি আসলেন, আমার ননাস আসলেন, ওনার হাজব্যান্ড আসলেন, ওনারা এসে খোঁজ খবর নিয়ে উনি যেই বাসায় থাকেন ওইখান অবধি পৌঁছাইলেন, গেলেন। যাওয়ার পরে ওখানে গিয়ে যেটা জানলেন, ওই একজন মহিলা, সে হচ্ছে মহিলা ডিভোর্সি, ওনার 2টা বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। মহিলার মেয়ে ক্লাস 6-এ পড়ে আর ছেলেটা হচ্ছে ক্লাস 4-এ পড়ে। ওই মহিলাকে সে বিয়ে করছে। ওই মহিলাকে দেখে তার ফিলিংস হয়, আমাকে দেখে হয় না। তো সে হচ্ছে ওই মহিলাকে বিয়ে করছে। এখন ওনাকে যখন বলা হইলো যে ঠিক আছে বিয়ে করছো তো তুমি ডিভোর্স করে দাও, যা হয়েছে হয়েছে, এই পর্যন্ত গেছে। তখন জানা গেল যে ওই মহিলার সাথে উনি 3 বছর যাবৎ সংসার করতেছেন। ওই যে 8টা বাজে যেদিন সে আসে, ওই দিন ওই মহিলাকে 2 ঘন্টা সময় দিয়ে আসতো। ওই মহিলা ওনার বাবা মায়ের সাথে থাকতো, যার কারণে হচ্ছে উনি তেমনভাবে মহিলার সাথে দেখা করতে পারতো না বা থাকতে পারতো না। পরবর্তীতে যেদিন রাত্রে ওই যে বাসায় আসলো না, ওই দিন রাত্রে সে ওই মহিলাকে ফ্ল্যাট নিয়ে দিছে, বাসা ভাড়া করে দিছে। সে যতটুকু সময় পাবে ওই মহিলার সাথে থাকবে, এই জন্য উনি মহিলার ওনার বাচ্চা কাচ্চা নিয়ে ওই ফ্ল্যাটে উঠছে। তো এভাবে ওনাকে খুব বোঝানো হইলো। তো আমি 3 মাস আমার বাবার বাড়ি না জানায় শ্বশুর বাড়িতে থাকলাম 3 মাস পর্যন্ত, যে ঠিক আছে হয়তো আমার ননাসের জামাই আমাকে বলতেছিল যে আমরা হচ্ছে ওকে নিয়ে আসবো, তুই চিন্তা করিস না। বাট 3 মাস পর যে উনি বারবার এটাই বলতেছিল যে না আমি আমার সাথে থাকবে না। বাট এটা হচ্ছে আমার ননাসার আমাকে শোনায় না, আমাকে বলছে যে আমরা বোঝাচ্ছি ও চলে আসবে, এরকম কিছু। এরপরে আমি হচ্ছে যে ঠিক আছে আর সম্ভব না আমার পক্ষে, আমি আর এখানে থাকতে পারবো না, আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম কান্নাকাটি করে। ফোনেই মাকে একদিন, মা জিজ্ঞেস করতেছে যে মুখটা এত শুকনা কেন, এটা ওইটা। তো কান্না করতে করতে সব বলে দিচ্ছি মাকে। বলে দেওয়ার পরে আমার মা তো আকাশ ভেঙে পড়ছে মাথায়, সাথে সাথে মা হচ্ছে 1 ঘন্টার মধ্যে চলে আসছে, আমাকে নিয়ে চলে গেছে। আমার শাশুড়িকে বলে গেছে আপনার ছেলেকে আনান, কী করবেন করেন, আমার মেয়ে এরকম কতদিন কষ্ট করবে। তো বাবার বাড়ি হচ্ছে আরও 4-5 মাস বাবার বাড়ি থাকলাম। তো এর মাঝে আমার ননাস গেল, শাশুড়ি যাচ্ছে, আমার ননদকে নিয়ে যাচ্ছে, আমার ছেলের জন্য আমার শাশুড়ি টাকা পয়সা খরচপাতি সব দিতেছে যে সংসারটা ঠিক থাকবে এরকম। তখন হচ্ছে একদিন আমার ননাসের জামাই আমাদের বাসায় আসছে। তো বাবাই ডাকাইছে যে আসেন আমরা ফাইনাল কথা বলে, আমার মেয়েকে তো এরকমভাবে সারা জীবন ঝুলায় রাখবো না, আপনার শালা কী বলে সেটা হচ্ছে আপনি ফোন দেন আমরা শুনবো। তো উনি আর জানায় না যে উনি আমাদের বাড়িতে, উনি ফোন দেয়, ফোন দিয়ে হচ্ছে স্পিকারে দেয়। স্পিকারে দেওয়ার পরে তখন উনি জিজ্ঞেস করে যে তুমি কি করতে চাচ্ছ। তখন উনি বলে আমি তো তোমাদেরকে সেই যখন আসছো তখনই বলে দিছি কী করতে চাইতেছি, আমি ওর সাথে সংসার করব না, আমি এখন যার সাথে আসি ওর সাথেই সংসার করব, ওর সাথে আমার ভালো লাগে না। ও যদি আমার সাথে থাকতে চায় বা সংসার করতে চায় আমার মায়ের সাথে থাকুক, আমি ওর আর বাচ্চার খাওয়ান পরন সব খরচপাতি সব দিব, বাট আমি ওর সাথে থাকবো না, ওকে আমার ভালো লাগে না। ফাইন। তো এটা শোনার পরে আমার বাবা বলছে যে এত তো সস্তা হয়ে যায় না আমার মেয়ে, যে আমার মেয়েকে আমি শুধু খাওয়ান পরানোর জন্য মানুষের বাড়িতে রাখবো, যেখানে স্বামী নেই সেখানে আবার শাশুড়ির সাথে কি সংসার করবে। তো বাবা অনেক রাগারাগি করে, ওকে অনেক গালাগালি করে। তখন সে বলে আপনার মেয়ের কাবিন তো 5 লাখ টাকা, আমি 5 লাখ টাকা দিয়ে দেবো, দিয়ে আপনার মেয়েকে আমি ডিভোর্স দিয়ে দেবো। এখন আপনি কি করবেন বলেন, আমার ওর সাথে ভালো লাগে না, আপনি কি জোর করে আমাকে রাখবেন? মানে অশিক্ষিত মানুষের কথাবার্তা তো একরকম,
আর সে খুব শিক্ষিত মানুষ তো, ভদ্র শয়তান যেটাকে বলে, সেভাবে সে হচ্ছে আমি আমি পারবো না, আমি তো আপনার মেয়ের কাবিনের টাকা দিয়ে দিতেছি, ওর সাথে আমার যায় না, ওর সাথে আমার ভালো লাগে না, মেন্টালিটি ম্যাচ হয় না, এখন কি করবেন আপনি, জোর করে সংসার করাবেন, আমাকে বেঁধে রাখবেন আপনার মেয়ের সাথে, এরকম করে বাবাকে বলতেছে। তো বাবা তো আরও বেশি রেগে গেছে, তখন বাবা ডিসিশন নেয় যে ঠিক আছে, ও টাকা দিলে দেখ, না দিলে না দেখ, তুই ওকে ডিভোর্স দে, ওর সাথে আর তোর থাকতে হবে না। তারপরে যাই হোক সুন্দরভাবেই ডিভোর্স হয়, সে হচ্ছে ডিভোর্স দিয়ে দেয়, কাবিনের 5 লাখ টাকা সহ দিয়ে, সব কিছু দিয়ে, এবং বলে সে প্রতি মাসে ছেলের খরচ বাবদ 5,000 করে টাকা দেবে, এটা বলে। তো তারপরে 1 মাস না 2 মাস মনে হয় দিয়েছিল 5,000 করে টাকা, এরপরে আর কোনো টাকা পয়সা দেয়নি। বাট আমার শাশুড়ি আসে মাঝে মাঝে, এটা ওটা দিয়ে যায়, আমার ছেলেকে দেখতে আসে। যাই হোক, তো এভাবে হয়ে গেল ডিভোর্স। তখন অলরেডি আমার বিয়ের প্রায় 7 বছর চলতেছে। এরপরে আমি হচ্ছে বাবার বাড়িতে থাকা শুরু করলাম। তো আগে যে টিউশন করাইতাম, বাবাকে বললাম যে বাবা আমি হচ্ছে টিউশন এটা করি। তো বাবা বললো যে ঠিক আছে করো, সমস্যা নেই। তো 2-3টা টিউশনই জোগাড় করলাম। তখন দেখলাম আগের যেই সম্মানটা মানুষের চোখে আমার জন্য ছিল, এখন আর মানুষ যেন কেমন বাঁকা চোখে তাকায়। আত্মীয় স্বজন থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা মানুষের যে বাঁকা চোখে তাকানো, বা একেবারে বলেই ফেলা যে আমি হয়তো কোনো কমতি ছিল, যে আমি হচ্ছে জামাইকে বেঁধে রাখতে পারি নাই। তো এরকম একটা সময় মানুষ এরকম বলতে বলতে, নানু বাড়ির লোকজন, যেটা আমার খালারা, মামি ডিরেক্টলি বলে দিছে যে তুমি এত বেশি রুড, মানে আমি খুব চড়া কথা বলি বা মুখের উপর সব কিছু বলে দিই, যে তুমি এত বেশি রুড, এই জন্যই হয়তো তোমার হাজব্যান্ডের তোমাকে ভালো লাগে নাই। তুমি যদি একটু মেয়েদের মতো আবেগী হইতা, বা জামাইকে একটু সামলে রাখতা, আদর্শ হক বেশি করতা, তাহলে তো তোমার হাজব্যান্ড হচ্ছে তোমাকে ছেড়ে যাইতো না। এরকম অনেক কথা। শেষ মুহূর্তে এই কথাটা আমার মায়ের কাছেও শুনতে হয়েছে, যে আমার বিহেভিয়ারের জন্য নাকি আমার হাজব্যান্ড আমার সাথে থাকে না। যাই হোক, এভাবে অনেক কথা শুনতে শুনতে একটা সময় হাঁপায়া গেলাম। তো আমি হচ্ছে এর মাঝে একটা জব নিছি, জবটাও করতেছিলাম। করতে করতে যখন আমার ছেলেটার বয়স 5 বছর হইল, তখন আমি ডিসিশন নিলাম আমি আর আমার বাবার বাড়িতে থাকবো না। ততদিনে আমার বড় ভাই হচ্ছে দেশের বাইরে ছিলেন, উনি চলে আসছে দেশে। আমি মেয়েদের মধ্যে বড়, আমরা 4 ভাই বোন, আমরা 3 বোন, আর আমার বড় ভাই হচ্ছে সবার বড়। তো বড় ভাই দেশের বাইরে ছিলেন, উনি চলে আসলেন দেশে বিয়ে করবে। তো আমার মার মানে আসবেন যখন বলতেছিল যে বিয়ে করার জন্য আসবে, আমার মা ডিরেক্টলি এরকম বলে দিছে যে এত মেয়ে ঘরে আছে জানলে, তো বিবাহিত মেয়ে ঘরে আছে জানলে আমার ছেলের জন্য ভালো জায়গায় আমার ছেলের বিয়ে হবে না। তখন আমার আর ভাল লাগতেছিল না। এরপর আমি অনেক ইন্টারভিউ দিতেছিলাম, অনেক ট্রাই করতে করতে আমার খুব ভালো একটা জব হয়, মোটামুটি ভালো একটা স্যালারিতে। তখন আমি ডিসিশন নেই যে ঠিক আছে, যতটুকু আছে আমরা মা ছেলে চলে যাব। তো আমি হচ্ছে বাসাটা ছেড়ে আমি আমার একটা নতুন বাসা নিয়ে এখান থেকে চলে যাব। তো বাবাকে জানানোর পরে বাবা তো কখনোই দিবে না জানা, আমি জীবিত থাকতে তুমি এই বাড়ি থেকে কেন যাবা, কে কী বললো সেটা তুমি কেন শুনবা, আমি তো তোমার বাড়ি, আমার মেয়ে আমার বাড়িতে থাকবে, তোমাকে আমি প্রয়োজনে একটা ফ্ল্যাট খালি করে দেবো, তুমি নিচে থাকো। আমি বললাম না বাবা, আমি এখানে থাকবো না, তো থাকবোই না। এখন আমি চাই তুমি আপোষে আমাকে এখান থেকে বিদায় দাও। আমি হচ্ছে নিজের পায়ে দাঁড়াইতে চাই, আমার বাচ্চাটাকে আমার মতো করে মানুষ করে আমি ভালো কিছু করতে চাই। তখন বাবা অনেক বোঝায়, এরপর একটা পর্যায়ে রাজি হয়ে যায়। আমি মানতেছিলাম না, আমি বলছি তাহলে তোমাকে নারাজ করেই চলে যেতে হবে। তো বাবা বলার যে ঠিক আছে। তো বাবার বাড়ির পাশের এলাকাতেই, বাবার বাড়ির এলাকায়ও থাকি নাই যে রিক্সা নিয়ে যেতে হবে, 20 টাকা রিক্সা ভাড়া, এতখানি দূরত্বে। তারপরে হচ্ছে পাশের এলাকায় একটা বাসা খুঁজতেছিলাম, যেহেতু নতুন চাকরি বা স্যালারি ভালো ছিল, তারপরেও তো যতটুকু সেভ করা যায়, এক মা ছেলে 2জন মানুষই তো থাকবে। এখন নিচতলা বাসায় তো কোনোদিন থাকি নাই, একতলা বাসায় সেখানে তো থাকা সম্ভব না, ফ্ল্যাট নিয়েই থাকতে হবে। তো খুব খুঁজতে একটা পুরোনো বিল্ডিংয়ে বাসা নিলাম। হচ্ছে 2 রুমের, মানে শুধু 2টা রুমের, বাথরুম, ওয়াশরুমে হচ্ছে বাথরুম আর হচ্ছে রান্নাঘর, মানে একটা ফ্ল্যাট 2টা রুম, একটা বাথরুম আর একটা রান্নাঘর, ছোট একটা ফ্ল্যাট। ভাড়া হচ্ছে তখন মাত্র 5,500 টাকা। তো খুব কম, গ্যাস কারেন্ট 2টা আমার, আর 5,500 টাকা। এটা আমাদের ঠিক আছে, এতটুকু আমি দিতে পারবো আমার চাকরির টাকা দিয়ে। তো ওই বাড়িটা পুরনো ছিল, তো বাবা হচ্ছে একদমই পছন্দ করলেন না, যে না কেন হচ্ছে তুমি এই বাড়িতে বাসা নিবা, একটা ভালো বাসা দেখো, ভাড়াটা আমি দিব। আমি বললাম যে না বাবা, তোমার ভাড়া দিতে হবে না, ঠিক আছে, যদি কখনো আটকে যায় অবশ্যই আমি তোমার কাছেই তো আসবো, আর কোথায় যাব। তো এটাতে যখন আমি ডিসিশন নিলাম একা থাকবো, সেটা নিয়ে শুরু হয়ে গেল আরও পুরো ফ্যামিলিতে কথাবার্তা, যে আমি হচ্ছে অবশ্যই কাউকে জোগাড় করছি, মানে ছেলে মানুষ কারোর সাথে রিলেশন করতেছি বা জোগাড় করছি, এখন বাবার বাড়িতে তাকে আনতে পারি না, তার সাথে থাকার জন্য আলাদা ফ্ল্যাট নিতেছি। মানে এরকমভাবে বলতো আত্মীয় স্বজনরা, শোনায় হয়তো বা আমাকে বলতেছে যে সেটা যাতে আমি শুনতে পাই, সেটা হোক চাচা চাচিরা বা ফুপুরা, বিশেষ করে ফুপুরা আর খালারা অনেক শোনাইছে এই ধরনের কথা আমার ডিভোর্স নিয়ে আমাকে। যাই হোক, তারপরে তো ছেলেকে নিয়ে, তখন ছেলেকে হচ্ছে স্কুলে ভর্তি করলাম।
আমার অফিস টাইম 9টায়, ছেলের স্কুল 8টায়। তো ছেলেকে আমি স্কুলে দিয়ে আসি, 10:30টায় ছেলের ছুটি হয়, তো মা হচ্ছে স্কুল থেকে নিয়ে যায়। আর সারা দিন হচ্ছে মায়ের কাছে থাকে। আমি অফিস থেকে আসার সময় ছেলেকে নিয়ে বাসায় এসে মা ছেলে রান্নাবাড়া করে খাই। শুধু দুপুরের সময়টা আমার ছেলে হচ্ছে মায়ের কাছে থাকে দুপুরটুকু। আর সন্ধ্যার পরে আমিই পড়াই বাসায় আসার পর, এখনও টিচার দেই নাই। এভাবে মা ছেলের জীবন টুকটাক চলতে থাকলো আস্তে আস্তে। তো যখন জীবনের মতো চলতেছিল, তো আমি যে ফ্ল্যাটটাতে থাকি ওখানে হচ্ছে এক একটা তলায় 4টা করে ইউনিট, মানে এরকম 2 রুমের করে 4টা ফ্ল্যাট, অনেক পুরনো বাড়ি। হয়তো ওই সময়টাতে তারা ভাবছে যে এরকম 2 রুমের বেশি হলে হয়তো মানুষ নিবে না, এত চিন্তা ভাবনা না করে হয়তো বানানো। তো 4টা ইউনিট। তা আমার যে পাশের ইউনিট সেই মহিলার হাজব্যান্ড একটু ক্যারেক্টারলেস, বোঝা যায়। উনি হচ্ছে একদম মুখের দিকে তাকায় থাকো না। আমি ডিভোর্সি এটা শোনার পর তো ওনার মনে হয় লাড্ডু ফুটছে। উনি এটা সেটা নানান ধরনের কথাবার্তা বলতেন। ওনাকে আমি এড়ায় চলার চেষ্টা করতাম, বাট কিচ্ছু বলতাম না, চুপ করে থাকতাম, যে এই সমাজের নিয়মই এটা হচ্ছে, ডিভোর্সিদের এইভাবে হচ্ছে হেনস্থা হইতে হবে। তো আমি আমার মতো কাজ করতেছিলাম, থাকতেছিলাম, ছেড়ে পড়াশোনা করতেছিল, আর কোনো প্রবলেম জীবনে চলতেছিল না। বাট একটা সময় যখন আমার ছেলেটার হচ্ছে ক্লাস 2-এ উঠলো, ওই সময়টাতে ওই বাড়িতে একটা নতুন ভাড়াটি আসলো। আমার ফ্ল্যাটের বরাবর দরজা যে ফ্ল্যাটে, ওখানে ওনারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ 2জন। ওনার ওয়াইফ হচ্ছে প্রেগনেন্ট, তখন 5 মাসের প্রেগনেন্সি চলতেছে মেয়েটার। আসলো তো ওই লোকটার হচ্ছে অফিস টাইম আর আমার অফিস টাইম সেম টাইম। তো আমি হচ্ছে যখনই মানে বের হওয়ার জন্য গেট খুলি, উনিও হয়তো বা অফিসে যাচ্ছেন, সেই সুবাদে আমি এই বাড়িতে থাকি, বাট কারোর সাথে আমি কথা বলি না। তো ওই সুবাদে হচ্ছে ওই মেয়েটার সাথে, মেয়েটা খুবই অল্প বয়স ছিল, বড় জোর 16-17 বছর বয়স হবে এরকম, গ্রাম থেকে আসছে। আসার পরেই ওনার হাজব্যান্ড হচ্ছে, ওরা একটা সিঙ্গেল বাসায় থাকতো, এখন যেহেতু প্রেগনেন্ট, ওর মা আসবে, এই জন্য একটা 2 রুমের ফ্ল্যাট নেওয়া আর কি, আমার মতোই বাজেট কমে আর কি বাড়ি খোঁজা। তো ওইখান থেকে ওই মেয়েটা না হেসে হেসে কথা বলতো, এটা ওটা জিজ্ঞেস করতো, আমার ছেলেকে বাইরে দেখলে ডাক দিত। তো ও হচ্ছে কি, ওই যে গ্রামের মেয়ে তো, এক ফ্ল্যাটে থাকতে খুব দম বন্ধ হয়ে আসতো, প্রায়ই হচ্ছে দরজাটা খুলে বাইরে দেখতো যে আমার ঘরের দরজাটা খোলা কিনা, বা সব বিকেলবেলা আমার রুমে আসতো, আমার সাথে কথা বলতো। তো খুব ভদ্র একটা ছোট্ট মেয়ে তখন, তো আমি তো যাচ্ছে কত বড় বয়সে। তো এইভাবে হচ্ছে চলতে থাকলো সময়। তো এরপরে ওর মা আসলো, আমি জব করতেছি, আমাদের মা ছেলের সুন্দর চলতেছে, আমার ছেলে ও বছর ক্লাস 2-এ উঠলো। তো ওই মেয়েটার মা আসলো যখন মেয়েটার প্রেগনেন্সির বয়সটা 8-9 মাস ছিল। তো আমি করতাম কি, আমার বাবার বাড়িতে মাঝে মাঝে হচ্ছে সবাইকে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে মোটামুটি একটা ফাংশন করা হয়। তো যাই হয়তো আমি ওই মেয়েটার জন্য না খাবার নিয়ে আসতাম, যে মেয়েটা হচ্ছে প্রেগনেন্ট, আমাকে এত করে। ও আবার যা রান্না করতে আমাকে দিয়ে যেত, মোটামুটি একটা সুন্দর সম্পর্ক। বাট ওর হাজব্যান্ডের সাথে আমার 2 দিনই কথা হয়েছে। একদিন আমি কোন অফিসে জব করি সেটা জিজ্ঞেস করছে, আর একদিন কি যেন জিজ্ঞেস করছিল, এরকম 2টা কথা, 2 দিনই জাস্ট তার সাথে আমার কথা হওয়া। আর সে যখন বাসায় থাকে আমি যাই না, আর আমার বাসায় তো ছেলে মানুষ নেই, ওর যখনই খারাপ লাগে ও হচ্ছে আমার কাছে চলে আসে। তো এভাবে হচ্ছে গেল সময়টা। তারপরে আন্টি আসলো, ওর স্মৃতি, ওর মেয়েটার নাম স্মৃতির, প্রেগনেন্সির যে পিরিয়ডটা হওয়ার সিজারের সময়টাতে আন্টি আসলো। তো যেদিন হসপিটালে যাচ্ছে ওদিন হচ্ছে আমি অফিস থেকে আসছি বাসায়, যে ফ্রেশ ট্রেশ হয়ে আমার ছেলেকে আনতে যাব, তখন ওকে নিয়ে হসপিটালে যাইতেছে। ও বের হয়েছে বিকেলবেলা 8:30টার সময়, ওর সিজারের সময়। তখন ও বলল যে দোয়া করে আপু, আমি হচ্ছে সিজারে যাইতেছি। আমি বললাম ঠিক আছে, কোন হসপিটালে, সব কিছু জিজ্ঞেস করলাম, বললাম ঠিক আছে আমি আসবো। আয়শা হচ্ছে আন্টিকে বললাম যে আপনাকে ফোন দিব আন্টি, আমি আয়শা, ফোন নাম্বারও কিন্তু নাই। তো আন্দাজেই বললাম যে কালকে যাবো ওকে দেখতে ওই হসপিটাল, ওর বাবুটা হইলে, এরকম বলে তারপরে উপরে চলে আসলাম। তো রাত্রে হচ্ছে বাবুকে নিয়ে আসলাম, খাওয়া দাওয়া করে আমরা ঘুমায় গেলাম। সকালে ওঠার পরে দেখতেছি বাড়িতে মানে গম গম মানুষের শব্দ, জানালা সব লাগানো, বাইরে থেকে খুললাম, পরে দেখলাম যে কেউ একজন মারা গেছে, কান্নাকাটির শব্দ আসতেছে। তখন জানতে পারলাম যে স্মৃতি মেয়েটা মারা গেছে, এবং ওর যে বাবুটা, মেয়ে বাবু হয়েছে একটা। যেটা শোনার পর খুবই খারাপ লাগলো এবং খুব কষ্ট লাগলো মেয়েটার জন্য আমার, যে আহারে, কারোর সাথে তো অন্তত পক্ষে এই বাড়িতে আসার পরে 2-3 বছরে কারোর সাথে একটু ভালো রিলেশন হয়েছিল, সেটাও মেয়েটা চলে গেল। তো মেয়েটার লাশ নিয়ে তারা গ্রামে চলে গেল। তারপরে আমাদের তো জীবনের মতো চলতে থাকলো ওইভাবে, সব কিছু ঠিকঠাক। এরপরে ওর হাজব্যান্ডের সাথে আমার তেমন বেশি দেখা হয় নাই, অনেক 1-1.5 মাস পরে একদিন ওনার সাথে দেখা হয়েছে। তো আমি না মানে নিজেকে সামলাইতে পারি না ওই বাবুটার কথা জিজ্ঞেস করা থেকে। তো তাকে আমি সে নিচে নেমে যাচ্ছিল, আমি পেছনে ছিলাম, আমি ডেকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া বাবুটা কেমন আছে। তো বললো ওর খালার কাছে, ওর খালারও বেবি হয়েছে, তো সেখানে হচ্ছে যাতে বুকের দুধটা খাওয়াইতে পারে এই জন্য ওই বাড়িতে রাখা আর কি, ওনার হাজব্যান্ড অনুমতি দিছে। তো ওইখানে এই জন্য ওই বাড়িতে আসে, পরে ওনার মা নিয়ে আসবে এটা বলার পরে এরপর থেকে যেটা শুরু হইলো, ওই লোক আমাকে দেখলে এটা ওটা জিজ্ঞেস করে, এটা ওইটা
নানান কথাবার্তা বলে। তো আমি হচ্ছে ওই 5টা বাজে চলে আসলে ততদিন শীতের দিন যখন থাকে তখন যেতে পারি না, বাট যখন গরমের দিন থাকে আমাদের বাসার পাশে একটা বড় মাঠ আছে, মাঠটা খুব সুন্দর, মাঠের মধ্যে প্রচুর গাছ আছে, নিচে অনেক দুবলা আর কি, খুব ভালো একটা পরিবেশ, ওখানে গিয়ে বসলে খুব শান্তি লাগে। আমি বসে থাকি, আমার বাবু হচ্ছে ফুটবল খেলে, তো ওইখানে আমি হচ্ছে ওকে নিয়ে প্রায়ই যাই। এখন যখন আমি আমার ছেলেকে নিয়ে ওখানে যাই, অফিস থেকে এসে আমি হচ্ছে আমার বাবার বাড়ি থেকে ওকে নিয়ে আসি, নিয়ে আসার পরে ওখানে আমি আর আমার ছেলে দেখা গেছে আধা ঘন্টা সময় পাই, ওই আধ ঘন্টায় হচ্ছে ও ওখানে একটু খেলে, আমি একটু দাঁড়ায় থাকি বা একটু বসে থাকি। ওই সময়টাতে তার সাথে সে ওখানে প্রায় আসে এবং আমার সাথে এটা ওটা যেচে পড়ে বাবুর কথা জিজ্ঞেস করে, আমি হচ্ছে ওনার মেয়ের কথা জিজ্ঞেস করতেই পারি। এটা নিয়ে হচ্ছে মোটামুটি একটা, আমার বাড়ি থেকে মাঠটা দেখা যায়, তো এরকম হয়তো অন্য কেউ তার জানালা দিয়ে দেখছে যে আমার সাথে কথা বলতেছে, আমি ডিভোর্সি, এটা তো সবাই জানে। তো তখন হচ্ছে এটা নিয়ে মোটামুটি পুরো বাড়িতে একটা আলোচনা শুরু হয়ে গেল। বাড়িওয়ালি আমাকে বলতেছে যে তুমি কি ওই মেয়েটার হাজব্যান্ডের সাথে তোমার কোনো রিলেশন চলতেছে, সবাই তোমাদের নিয়ে এরকম কথা বলতেছে, তুমি ওনার সাথে কথাবার্তা বলো। আজব কথাবার্তা, মানুষের সাথে কথা বললেই কি কথাবার্তা হয়ে গেল, এটা নিয়ে আবার বাড়িওয়ালির কাছ পর্যন্ত কথা চলে গেছে। তো আমি বললাম আন্টি এরকম কিছুই না, আমি তো মাঝে মাঝে মাঠে যাই, ওখানেই লোকটা যায়, কথাবার্তা বলি, ওনার বাবুটার কথা জিজ্ঞেস করি, উনি হয়তো আমার ছেলের সাথে দু একটা কথা বলে, এছাড়া তো তেমন কিছুই না। যাই হোক, তো ততদিন তো উনি হচ্ছে ব্যাচেলার, তো ওনাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করছে যে তুমি কি বিয়ের সাথে করবা, যদি না করো তাহলে হচ্ছে বাসাটা ছেড়ে দাও, আমরা ব্যাচেলারদের বাসা ভাড়া দিব না। এরপরে উনি তো আর বিয়ের সাথে করবে না বা ঠিকও করে না, মাত্রই ওনার ওয়াইফ মারা গেল, তখন 3-4 মাস হয়েছে। তো উনি হচ্ছে ছেড়ে দিল, বাসাটা ছেড়ে দিয়ে উনি চলে গেল। কোথায় চলে গেল সেটা বলতে পারি না, বাট তারপর থেকে যেটা শুরু হলো, ওনাকে আমি প্রায় দেখি আমার অফিসের বাইরে, উনি আমাকে ডেকে ডেকে কথা বলে। তো আমার ছেলে বলে আবার স্কুল থেকে এসে আঙ্কেলের সাথে দেখা হয়েছে, এরকম কথা বলতেছে। তো একদিন এরকমভাবে আরও 1 বছর চলে গেল, যখন আমার ছেলে ক্লাস 3-তে উঠলো, ওই সময়টাতে একদিন সে আমাকে আমার অফিসের বাইরে, তো আমাকে ডেকে জিজ্ঞেস করতেছে যে হচ্ছে একটা কথা বলার ছিল, একটু সময় হবে তো, একটা কফি শপে গিয়ে বসলাম, 2 কাপ কফি নিয়ে, কফি অর্ডার দিয়ে, তখন সে আমাকে মানে ডিরেক্টলি প্রপোজ করলো যে আমি হচ্ছে তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি বলো। তো আমার ব্যাপারটা এরকম ছিল, ফাইন্যান্সিয়ালভাবে তো আমি ইন্ডিপেন্ডেন্ট ছিলামই, তো আমার হচ্ছে জীবনে মনে হচ্ছিল পুরুষ মানুষের কোনো জায়গা আমার জীবনে নাই। আর যেটা সবচেয়ে বড় কথা, ওই লোকটা যেদিন হচ্ছে ওনার ওয়াইফ মারা গেছিলো, আমরা যখন নিচে গেছিলাম আমি দেখতে, তখন উনি না চিৎকার করে কান্না করতেছিল। তো যেই লোকটা এত ভালোবাসতো তার বউকে, এত চিৎকার করে কান্না করতেছিল, 1 বছর না ঘুরতেই সে হচ্ছে আমাকে প্রপোজ করতেছে বিয়ে করার জন্য, যে তুমিও তো সিঙ্গেল, আমার ছেলের কথা বলতেছে, ওরও তো বাবার ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে, তা আমার মেয়েটাকে আমি নিয়ে আসবো, তা আমার মেয়েরও হচ্ছে মা পেয়ে যাবে, চলো আমরা দুজন বিয়ে করি। কী সুন্দর ফিল্মিভাবে সে এসে আমাকে প্রপোজ করলো। বাট আমার জীবন তো ওই যে বললাম প্র্যাকটিক্যালভাবে ভাবি, আমি তো কখনো কোনো পুরুষ মানুষকে আমার জীবনে জড়াবই না। তো ঠিক আছে, আমি আমার মতো না করে দিলাম যে এটা কখনোই সম্ভব না, আমি আপনি কেন, যত ভালো ছেলে আর যত টাকা পয়সাওয়ালা ছেলেই আসুক, আমি কাউকেই বিয়ে করব না। তার আর আমার বয়স মোটামুটি সেম, আমরা দুজন একই বয়সের হব। তো সে এরকম অনেক দিন পেছন পেছন ঘুরে সে আমার বাবার বাড়ি খুঁজে বের করলো, বাবার বাড়ি খুঁজে বের করে আমার বাবা মার কাছে পর্যন্ত গেল যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। তো বাবা মা সবাই এখন অবধি আমাকে বোঝাচ্ছে আমি যাতে হচ্ছে তাকে বিয়ে করি, বিয়ের দরকার আছে জীবনে, ছেলে মানুষ ছাড়া জীবন চলবে না, এখন তুমি একা আসো, তোমার ছেলে বড় হয়ে গেলে তখন তুমি একবার একা হয়ে যাবা, নানান কথাবার্তা। এখন আবার আত্মীয় স্বজনের নতুন কাহিনী শুরু হয়ে গেছে যে আমি বেশি ঢং করতেছি, ফিল্মি জীবনযাপন করতেছে, যে একা বাঁচা যায়, একা কখনো বাঁচা যায় না, বিয়ে করে নেওয়াটা উচিত। এগুলো আবার সবাই জ্ঞান দিতে আসে, সবাই বোঝায়। আস্তে আস্তে বলছি বাবুকে যখন একা থাকতে পারবে বাবার বাড়ি যাওয়াই ছেড়ে দিব, এরকম মানে অবস্থাটা হয়ে যাচ্ছে আমার, ভালো লাগে না। ও বাড়িতে গেলে আসলে আমাদের পাশাপাশি তো বাবা চাচাদের বাড়ি দেখাই হয়ে যায়, কারো না কারোর সাথে এগুলো নিয়ে সারাক্ষণ কথা বলে। তো এখন পর্যন্ত এভাবেই ঝুলতেছে। তার কাছে আমার ফোন নাম্বারও নাই, সে যে আমাকে ফোন করবে সেরকমও না, তার সাথে আমার কখনো কথা হয় না। রাস্তাঘাটে দেখা হয়, শুক্রবার হলে আমি আমার বাবার বাড়ির ওখানে গিয়ে আমার বাবার কাছে যায়, আমার ছেলের সাথে সে দেখা করে স্কুলের সামনে এসে, এভাবেই চলতেছে। এখন আমি নিজের উপরে যতটুকু আমার আত্মবিশ্বাস আছে সেখান থেকে আমি বলতে পারি আমি কখনো বিয়েটা করব না, সে কেন, কাউকেই করব না। এখন তাকে আমি সেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি আরেকটা বিয়ে করে ফেলেন, আমি বিয়ে করব। এটাই এখন অবধি আমার জীবনের চলমান ঘটনাটা। তাকে না পারতেছি বোঝাইতে যে আমি বিয়ে করব না, বাবা মাকেও পারতেছি না বোঝাইতে। এবং মাঝে মাঝে আমার ছেলেও বলে যে মা, নানু ভাই বলে তোমাকে বিয়ে করতে, তুমি বিয়ে করে ফেলো, বিয়ে করলে তো আঙ্কেল আমাদের সাথে থাকবে। আমি বলি আঙ্কেলের আমাদের সাথে থাকার দরকার নেই, তুমি আর আমি একাই থাকবো। তো আমি যতটুকু নিজের উপরে কনফিডেন্ট আছে সেখান থেকে বলতে পারি বিয়েটা আমি অবশ্যই করব না।
আর বাকি জানি না ভবিষ্যতে কি হবে। এটাই আমার জীবনের চলমান গল্পটা। সবাই আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন। তো এটাই ছিল আপুর গল্পটা। আসলে আমার এখানে বলার কিছুই নাই, এটা সম্পূর্ণই আপুর পার্সোনাল ডিসিশন থাকবে, আপুর বিয়ে করাটা না করাটা। কারণ মানুষ একবার ধাক্কা খেলে ওই ধাক্কা থেকে উঠতে মানুষের অনেক সময় লাগে। আর সমাজের কথা, সমাজের নোংরামি আর এইসব কথাবার্তা তারা বলবেই, ওগুলো কানে নিয়ে লাভ নেই। তো কেমন লাগলো গল্পটা সেটা তো অবশ্যই জানাবেন। গল্পটার নিয়ে মন্তব্য করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর যারা হচ্ছে পর্ব গল্পগুলো শুনতে পছন্দ করেন, পর্ব গল্প বলতে আপনারা যে 7-8 পর্বের যে গল্পগুলো হয় এরকম কোনো গল্প যদি শুনতে পছন্দ করেন, অবশ্যই ইউটিউবে একটা নতুন গল্প যাচ্ছে, সেখানে গিয়ে আপনারা শুনে আসতে পারেন। এবং ইউটিউব চ্যানেলটা কমেন্ট বক্সে লিঙ্ক করা থাকবে, ইউটিউবের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা হচ্ছে সেখান থেকে সাবস্ক্রাইব করে সেখানে গিয়ে গল্পটা শুনতে পারেন এক পশলা বৃষ্টিতে। তো আজকের জন্য এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।